আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। যে যেখানে বসে আমাদের ক্লাসটি করছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা এইচএসসি ফিনান্স প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এই অধ্যায়ের একদম বেসিক ক্লাসটা হচ্ছিল আজকের আমাদের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমরা শিখব এই অধ্যায়টিতে মূলত আমাদের কোন নিয়মের অঙ্কগুলো শিখতে হবে এবং ওই নিয়মের অঙ্কগুলো শিখতে গেলে আমাদের যে ছোট ছোট যে ফর্মুলা বা ছোট ছোট যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা আজকের ক্লাসে শিখব। পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে সমাধান দেওয়া থাকবে, যেটা এই ক্লাসের ডিসক্রিপশনে আপনি লিংক পেয়ে যাবেন। তো অধ্যায়টার নাম আগে আমি একটু লিখে ফেলি। অধ্যায়টার নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এটাকে ইংরেজিতে বলে রিস্ক। ঝুঁকিকে ইংরেজিতে বলা হয় রিস্ক, আর মুনাফার হার এটাকে বলা হয় এন্ড রেট অফ রিটার্ন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ঝুঁকি ও মুনাফার হার, চ্যাপ্টার 9, নবম অধ্যায়। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে এই অধ্যায় থেকে আমাদের ম্যাথমেটিক্যালি মাত্র 2টা টপিক শিখতে হবে, এবং এই 2টা টপিক শিখলে এই অধ্যায়টা 100% কভার আপ করা সম্ভব ম্যাথমেটিক্যাল অংশ থেকে। তো সেই 2টা টপিক হচ্ছিল, যদি আমি 1 নম্বরে লিখি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। বিচ্যুতি এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আপনারা মনে রাখবেন এই আদর্শ বিচ্যুতির আরেকটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান। একটু খাতায় নোট করে রাখবেন। আদর্শ বিচ্যুতির আরেকটা নাম পরিমিত ব্যবধান। কেননা প্রশ্নে কিন্তু অনেক সময় বলে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো, তখন আমরা ওটাকে বুঝে নিব যে পরিমিত ব্যবধান বলতে আদর্শ বিচ্যুতি বুঝিয়েছে। এবং আপনাদের যাদের সামনেই পরীক্ষা, মানে কিছুদিন পরেই যাদের পরীক্ষা, আপনারা এটা মনে রাখবেন যে এই যে ঝুঁকি ও মুনাফার হার, মানে এই নবম অধ্যায়ের যদি মেইন অঙ্কের কথা জিজ্ঞাসা করেন, মানে যে অধ্যায়ের অঙ্কটা পরীক্ষায় আসবেই আসবে, মানে যে অঙ্কটা আসবেই এই অধ্যায়ের, সেই অঙ্কটা হচ্ছে এই আদর্শ বিচ্যুতি। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি এই যে আপনাকে 3 স্টার দিয়ে রাখলাম, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে এটা আপনার পরীক্ষায় আসবেই আসবে। এরপরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, সেটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। ঝুঁকি এটাকে আমরা লিখতে পারি পোর্টফোলিও রিস্ক। ওকে প্রিয় বন্ধুরা, তো এই দুইটা হচ্ছে এই অধ্যায়ের একদম মেইন ম্যাথ, এবং এই দুইটা হইলে 100% আপনার কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দুইটার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আদর্শ বিচ্যুতি। তো চলুন প্রিয় বন্ধুরা, এবার আমরা আদর্শ বিচ্যুতি করতে গেলে আমাদের যে কি ফর্মুলাগুলো জানতে হবে, সেই ফর্মুলাগুলো আমরা শিখে ফেলি। তো প্রথমে, একদম সবার প্রথমে আপনি যদি আদর্শ বিচ্যুতি করতে চান, তাহলে আপনি অঙ্কের ভিতরে দেখবেন, আমি প্রথমে এখানে লিখলাম আদর্শ বিচ্যুতি। এটা যদি আপনি করতে চান, প্রথমে আপনি দেখবেন যে সম্ভাবনার মান অঙ্কে দেওয়া আছে কি না। এখন আপনি অনেকেই বলতে পারেন যে স্যার সম্ভাবনার মান জিনিসটা কি। এটা অঙ্কে আপনাকে দেওয়া থাকবে, অঙ্কে দেওয়া একদম দিয়ে দিবে, যে অঙ্কের উদ্দীপকে লেখা থাকবে যে এটা হলো সম্ভাবনার মান। সম্ভাবনার মান যদি অঙ্কে দেওয়া থাকে, আমরা এখানে লিখলাম সম্ভাবনার মান
আমি ধরে নিলাম এই টিক দিয়ে দিলাম, ধরেন এই যে টিক দিয়ে দিলাম, এই টিক দিয়ে দিলাম মানে হচ্ছে সম্ভাবনার মান আছে, সম্ভাবনার মান কি বলেন আছে। ওকে, আমি এটা একটু বক্স করে দেই। এখন সম্ভাবনার মান যদি অঙ্কে দেওয়া থাকে তখন আমরা এই যে আদর্শ বিস্তৃতি, এই আদর্শ বিস্তৃতি করতে গেলে কোন ফর্মুলাটা ইউজ করব, কেমন? আচ্ছা, সেই ফর্মুলাটা আমি একটু লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে হলো এই যে আমি একটা গোল দিয়ে সামনে একটু ছোট্ট করে উপরে এরকম দাগ দিয়ে দিলাম, এটাকে বলা হয় হচ্ছে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাইন বা সিগমা বলে। এক কথায় কি বলে বলেন? সিগমা। আমাদের মজার বিষয় হচ্ছে হলো এই মার্কারটার নামও কিন্তু সিগমা ফ্লো। সো এই হচ্ছে হলো সিগমা। ওকে, তো সমান সমান দিয়ে আমরা প্রথমে লম্বা করে একটা রুট ওভার করব। রুট ওভার করার পরে আমরা প্রথমে দিব সামেশন। ওকে, এরপর দিব হচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম আর আই মাইনাস আর বার স্কোয়ার গুণন পিআই। এটা হচ্ছে হলো সম্ভাবনার মান যদি অঙ্কে দেওয়া থাকে তখন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। আর অঙ্কে যদি মনে করেন সম্ভাবনার মান মনে করেন অঙ্কে দেওয়া নেই, অঙ্কের সম্ভাবনার মান কি দেওয়া নেই, অঙ্কের সম্ভাবনার মান দেওয়া নেই, যদি দেওয়া না থাকে তখন কি আর আমরা এই ফর্মুলাটা লিখতে পারবো না? সম্ভাবনার মান দেওয়া না থাকলে এই ফর্মুলাটা আমরা লিখতে পারবো না। তাহলে তখন আমরা কোন ফর্মুলাটা লিখবো? তখন ভাগের একটা সূত্র আছে। কিসের একটা সূত্র আছে সবাই বলেন? ভাগের একটা সূত্র। তো তখন আমরা এটা একটু ডিভাইডেড করে দিই, যে এই পাশটা হলো সম্ভাবনার মান দেওয়া থাকলে আর ওই পাশটা হলো সম্ভাবনার মান দেওয়া না থাকলে। তখন ভাগের সূত্রটা কি হবে? এটাও আমরা এরকম সিগমা দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, কারণ আদর্শ বিচ্যুতি মানেই হচ্ছে হলো সিগমা। এই যে আমি পাশে লিখে দিলাম, আদর্শ বিচ্যুতি মানেই কি বলেন? এই যে গোল দিয়ে এই মাথাটা একটু দাগ দিয়ে দিলাম, এই সুন্দর করে আপনারা দিবেন। ওকে, সমান সমান দিয়ে আমরা লম্বা করে রুট ওভার করব, ডিভাইডেড করব, নিচে লিখব n-1। ওকে, আমি সবগুলোর ফুল ফর্ম আপনাকে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ফর্মুলাটা আমি আগে একটু লিখে শেষ করি। এবার আমি প্রথমে উপরে দিব সামেশন ফার্স্ট ব্র্যাকেট আর আই মাইনাস আর বার স্কোয়ার। এই ছোট্ট একটা ফর্মুলা আপনাকে প্রথমে লিখে ফেলতে হবে। এটা হচ্ছে হলো কখন? যখন অঙ্কের সম্ভাবনার মান দেওয়া থাকবে না, কেমন? আচ্ছা, তো এবার আমি যদি এগুলোর ফুল ফর্ম আপনাকে আমি বুঝাতে চাই তাহলে প্রথমে আপনাকে যে জিনিসটা আমি একটু লিখে দিব সেটা হচ্ছে হলো এই পাশে একটু খেয়াল রাখবেন। তো প্রথমে আমরা এখানে লিখছি সামেশন, এখানেও কিন্তু আমরা লিখেছি কি প্রিয় বন্ধুরা বলেন? সামেশন। তো সামেশন মানে হচ্ছে হলো এই যে এই চিহ্ন দ্বারা যেটা বোঝায় সামেশন, SUMMA। সামেশন মানে হচ্ছে হলো সমষ্টি বা যোগ। কার যোগ? আমি এখনো বুঝাচ্ছি, বা যোগ। আচ্ছা, এবার আমরা লিখেছি আর আই, এখানেও আমরা কিন্তু লিখেছি বলেন কি আর আই। তাহলে এরপর আমরা আর আই এর ফুল ফর্মটা লিখি। আর আই মানে হচ্ছে হলো রিটার্ন, মানে এখানে আর আই মানে হচ্ছে হলো আয়ের হার। ওকে, গত বছরের আয়ের হার। এরপর আমরা লিখেছি আর বার, এখানেও আমরা লিখেছি আর বার। ওকে, আচ্ছা, এবার আমরা লিখলাম আর বার। আর বারের মিনিং হচ্ছে হলো দুইটা। কয়টা বলেন? দুইটা। আর বারের একটা মিনিং হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার, আর একটা মিনিং হচ্ছে হলো গড় আয়ের হার। ওকে, একটা মিনিং হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার, একটা হলো গড় আয়ের হার। এখন এই কখন প্রত্যাশিত আয়ের হার বলবো এই আর বারকে, হ্যাঁ, আর কখন গড় আয়ের হার বলবো এই আর বারকে, আমি এখনই বুঝাই দিচ্ছি। এরপর আমরা তো বর্গ করলাম, বর্গ মানে কি স্কোয়ার করলাম। এরপরে দেখেন অঙ্কে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তখন আমরা লাস্টে পিআই দিয়ে গুণ করব। আর এই অঙ্কে তো সম্ভাবনার মান দেওয়া থাকবে না, তাহলে সম্ভাবনার মান যদি দেওয়া না থাকে, দেখেন এখানে কিন্তু আমরা কোথাও পিআই নেই। তো এই পিআই মানে কি? পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি। আমি একটু লিখে দিচ্ছি, পিআই মানে হচ্ছে হলো তম প্রবাবিলিটি।
বাংলায় বলা হয় সম্ভাবনার মান। সম্ভাবনার মান। একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন অঙ্কে একদম একটা সম্ভাবনার মান দেওয়া থাকবে। সম্ভাবনার মানটা সবসময় এইভাবে দেওয়া থাকবে, এরকম লেখা থাকবে। ধরেন এরকম লেখা আছে, আমি একটা এক্সাম্পল লিখলাম 0.25, হ্যাঁ, এইটা একটা দেওয়া থাকলো। এরপর আবার লেখা থাকলো 0.25, এরপর লেখা থাকলো 0.50। আপনি এরকম অঙ্ক একদম ডিরেক্টলি বলে দিবে সম্ভাবনার মান। আর সম্ভাবনার মানগুলো যদি আপনি যোগ করেন, কি করেন, যোগ করেন, সবসময় দেখবেন সম্ভাবনার মানগুলো যোগ করলে ফলাফল সবসময় কি হবে জানেন, এক হবে। কি হবে বলেন, এক। সম্ভাবনার মান যোগ করলে ফলাফল কি হয়, সবসময় এক হবে, মানে সংখ্যায় এক হবে। দেখেন 0.25, 0.25 আর 0.50, এই তিনটা যোগ দিলে কি হয়, এক হয় না, তো এক হবে উত্তর। তো এইটা হচ্ছে হলো সম্ভাবনার মান, যেটা আপনার অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। তো সম্ভাবনার মান যদি দেওয়া থাকে তখন আমরা এই ফর্মুলাটা লিখবো আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে। আর যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তখন আমরা এই ভাগের ফর্মুলাটা লিখবো। ওকে, তো এইটা হচ্ছে হলো প্রবাবিলিটি। তো এইখানে যদি আমরা এক কথায় প্রকাশ করতে চাই তাহলে এখানে করা হয়েছে হচ্ছে হলো সামেশন, মানে সমষ্টি বা যোগ। কার যোগ করা হয়েছে, গত বছরের আয়ের হার থেকে এই বছরের প্রত্যাশিত আয়ের হারের বিয়োগফলের বর্গের যে সমষ্টিগুলো, সেই সমষ্টিগুলো এখানে করা হয়েছে। এখানেও সেম তাই, হ্যাঁ। আর আমরা যদি নিচে দেখি এন, এই এন মানে হচ্ছে হলো নাম্বার অফ ইয়ার্স। আমি যদি এন এর মিনিংটা আপনাকে একটু লিখে দিই, এন মানে হচ্ছে হলো বছর সংখ্যা, বছরের সংখ্যা। অঙ্কের ভিতরে আপনাকে অবশ্যই বছরের একটা সংখ্যা উল্লেখ করে দেবে যে এত বছরের অঙ্ক, 5 বছর, 4 বছর, সাধারণত 3 থেকে 5 বছরের ভিতরেই আপনি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন পাবেন। কেমন, তো এরকম একটা বছরের সংখ্যা দেওয়া থাকবে। তো এই বছরের সংখ্যা থেকে আমরা এক বিয়োগ করে নিব। আমাদের উত্তর সঠিক করার সুবিধার্থে আমরা ফর্মুলার এক কি করব, বিয়োগ করব। তাহলে 5 বছরের অঙ্ক যদি হয় তাহলে 5 থেকে এক কি করব, বিয়োগ করব। এবার আসেন দেখেন, এই আপনি সম্ভাবনার মান দেওয়া থাকলে এই সূত্রটা করেন, আর না থাকলে এই সূত্রটা করেন, যেটাই করেন না কেন অঙ্কে একটা জিনিস মাস্ট দেওয়া থাকবে না। সেটা হচ্ছে হলো এই যে দেখতেছেন, আমি এই যে ধরেন এই যে একটু দাগাই দিচ্ছি, এই যে জিনিসটা, এই যে আর বার, তারপর এই যে এখানে দেখেন আর বার। আর বার মানে বুঝছেন তো, এই আর এর উপরে যে এই যে ছোট্ট একটা আমরা দাগ দিয়ে দিছি না, এটাকে বলা হয় বার। এই যে আর এর উপরে যে দাগ দিয়ে দিছি এটাকে বলা হয় বার। ওকে, তো এই আর বারের মানটা অঙ্কে দেওয়া থাকবে না। তাহলে এই আর বারটা আপনাকে সবসময় কি করে নিতে হবে, বের করে নিতে হবে বা নির্ণয় করে নিতে হবে। তো আর বার যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এই আর বারের সম্ভাবনার মান দেওয়া থাকলে আর বারের নাম হবে হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার। এই যে আর বারের নাম হচ্ছে হলো কখনো প্রত্যাশিত আয়ের হার, কখনো গড় আয়ের হার। তাহলে এখানে আর বারের মানে কি, আর বার মানে হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার। তো প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে এখানে আর বারের মানটা যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমে লিখতে হবে সামেশন, এরপর লিখতে হবে আর আই গুণন পি আই। ওকে, এটা হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার। এই পাশে যদি আমরা আর বারের এই যে আর বার, এই আর এর উপর এই বার, এই আর বারের মান বের করতে চাই তখন এইটার নাম হয়ে যাবে হচ্ছে হলো গড় আয়ের হার। ওকে, তো সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখবো সমান সমান দিয়ে উপরে লিখবো সামেশন আর আই। আমরা তো এখানে সামেশন আর আই মানে বুঝছি আয়ের হার, ঠিক আছে, গুণন পি আই মানে হচ্ছে হলো প্রবাবিলিটি। এই যে আর আই আর পি আই, এখানে আর আই আর পি আই এগুলোর সমষ্টি করা হয়েছে। আর এখানে কি করতেছি, আর মানে সামেশন আর আই ডিভাইডেড এন, ডিভাইডেড কি এন। এখানে কিন্তু এন বিয়োগ এক দেওয়া যাবে না, শুধু এন দিয়ে ডিভাইডেড করতে হবে। তো এখানেও আমরা আর বারের মানটা বের করে নিতে পারবো এই ফর্মুলাটা দিয়ে। তার মানে যখন সম্ভাবনার মান দেওয়া থাকবে তখন এই আর বারের মান বের করার জন্য আমরা এই ফর্মুলাটা লিখবো। আর যখন সম্ভাবনার মান দেওয়া থাকবে না তখন এই আর বারের মান বের করার জন্য আমরা এই ফর্মুলাটা লিখবো। কেমন, আচ্ছা। এখন ধরেন অঙ্কে তো আপনার হয় সম্ভাবনার মান দেওয়া থাকবে, তা না হইলে দেওয়া থাকবে না। এখন আপনি ধরেন একটা অঙ্কের সম্ভাবনার মান দেওয়া আছে, তো সেই অঙ্কে আপনি যদি দুইটা প্রকল্পের আপনার যদি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়, কয়টা প্রকল্পের, দুইটা প্রকল্পের। তো দুইটা প্রকল্পের যদি আদর্শ বিচ্যুতি নির্ণয় করেন তো ধরেন দুইটারই আপনার কি বের হয়েছে, পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে। তো এখন এই দুইটা প্রকল্পের ভিতরে কোনটা লাভজনক এইটা বাইর করার জন্য আপনাকে একটা সিভি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে বলেন, সিভি। এই সিভিটার ফুল মিনিং হচ্ছে হলো
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটাকে বাংলায় বলে হচ্ছিল বিভেদাঙ্ক। এটাকে সংক্ষেপে সিভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলেন? সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সমান সমান, মানে একটু গাদাগাদি হয়ে গেছে, সিভি সমান সমান, আমরা উপরে দিব হচ্ছিল সিগমা, নিচে দিব হচ্ছিল আর বার ইন্টু 100। এখানে কিন্তু আমি আর বার দিয়েছি, ভালো মতন খেয়াল করেন, আর বার। তো এই পাশেও আমাদের ধরেন অঙ্কটায় সম্ভাবনার মান দেওয়া নাই, এই ক্ষেত্রে আমাদের দুইটা প্রকল্প নির্ণয় করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কোনটা লাভজনক এটা নির্ণয় করার জন্য এখানেও আমাকে সিভি নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো সিভি সমান সমান, উপরে সেম একই সূত্র, সিগমা ডিভাইডেড আর বার ইন্টু 100। তো এইটা হচ্ছে গেল আমাদের কি বলে এটাকে, আমাদের আদর্শ বিচ্যুতির ফর্মুলা। এবং আপনি এই আদর্শ বিচ্যুতির মন্তব্য দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, যে প্রকল্পের সিভিটা যত কম সেটা তত বেশি লাভজনক। আমি এই যে আপনাদের লিখে দিচ্ছি, হ্যাঁ, এই যে এখানে মনে রাখবেন আপনারা, সিভি যত কম তত কম ঝুঁকি, তত কম কি, আর যত কম ঝুঁকি তত লাভজনক। ওকে, তাহলে সিভি যত কম তত কম ঝুঁকি, আর যত দুই প্রকল্পের ভিতরে যত কম ঝুঁকি হবে তত বেশি কি হবে, লাভজনক হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে গেল আমাদের আদর্শ বিচ্যুতি, যেটা আমাদের এই অঙ্কের একদম মেইন অঙ্ক। এরপরে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার পোর্টফোলিও রিস্ক বা পোর্টফোলিও ঝুঁকি এইটা কিভাবে আমরা নির্ণয় করব, তো এক্ষেত্রে আপনি মনে রাখবেন এই পোর্টফোলিও ঝুঁকিটা, এটার যে আবিষ্কারক বা যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে হলো হ্যারি মার্কুইজ। হ্যারি মার্কুইজ, এনার নাম হচ্ছে হলো হ্যারি মার্কুইজ। এটা উনি 1952 সালে, কত সালে, 1952 সালে, এটা মনে রাখবেন, 1952 সালে উনি এই যে তত্ত্বটা, এই যে পোর্টফোলিও বিনিয়োগ বা পোর্টফোলিও রিস্ক, বাংলায় বলা হয় পত্রকোষ তত্ত্ব, এই তত্ত্বটা উনি 1952 সালে মানে আবিষ্কার করেন, তো বা প্রণয়ন করেন। তো এই তত্ত্বটার মেইন যে ফান্ডাটা বা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে হলো যে আপনি আপনার কাছে ধরেন 1 লক্ষ টাকা আছে, কত টাকা আছে, আমি সে ফর এক্সাম্পল আপনার কাছে আমি এখানে ধরে নিলাম 1 লক্ষ টাকা আছে, কত আছে, 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা আপনি একটা প্রকল্পে বিনিয়োগ করবেন না, এই 1 লক্ষ টাকাকে আপনি দুইটা প্রকল্পে বিনিয়োগ করবেন। ধরেন একটা প্রকল্প হচ্ছে হলো পদ্মা, আর একটা প্রকল্প হচ্ছে হলো মেঘনা। তাহলে এই 1 লক্ষ টাকাকে আপনি শুধুমাত্র পদ্মা প্রকল্পে বিনিয়োগ করবেন না, এই 1 লক্ষ টাকা আপনি অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করবেন। ধরেন আপনার কাছে দুইটা প্রকল্প আছে, আপনি দুইটা প্রকল্পেই বিনিয়োগ করবেন। তো যখন আপনি একটা অ্যামাউন্ট একটা প্রকল্পে বিনিয়োগ না করে অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করবেন, তখন দেখবেন আপনার ঝুঁকিটা মানে খুব পরিমাণে হ্রাস পেয়েছে। তো এই ঝুঁকি হ্রাস করার জন্য যে তত্ত্বটা আবিষ্কার করেছেন হ্যারি মার্কুইজ, ওই যে তত্ত্বটা বা ওই যে থিওরিটা, ওই থিওরিটার নাম হচ্ছে হলো পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও রিস্ক। ওকে, তো এর জন্য যে ফর্মুলাটা আমাদের জানতে হবে, সেই ফর্মুলাটা যদি আমি আপনাদের একটু লিখে দিই, আমাকে একটু বোর্ডটা ক্লিন করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এই যে আমি এখানে লিখলাম, পোর্টফোলিও ঝুঁকি, এটাকেও সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়। পি লিখে দিবেন, পি মানে পোর্টফোলিও, ঠিক আছে, সমান সমান এরকম লম্বা করে রুট ওভার করবেন, কেমন, রুট ওভার করে
প্রথমে আপনি লিখবেন ডাব্লু মানে হচ্ছে হলো ওয়েট, ওয়েট মানে হচ্ছে হলো ভার। এটা নিয়ে আমি এখনই আলোচনা করছি। ধরেন ক প্রকল্প, কি প্রকল্প? ক প্রকল্পের ভার আপনি নির্ণয় করলেন, ওইটার স্কয়ার দিবেন। এরপরে সিগমা মানে আদর্শ বিচ্যুতি, সেটাও ক প্রকল্পের আদর্শ বিচ্যুতিটাও আপনি নেবেন এবং ওইটারও বর্গ করবেন। এরপর আপনি যোগ দিবেন, যোগ দেওয়ার পরে ওয়েট ভার, এটা হলো ধরেন খ প্রকল্পের, কোন প্রকল্পের? খ প্রকল্প, এবং এটারও বর্গ। এরপরে আপনি লিখবেন হচ্ছে হলো এটাকে বলা হচ্ছে আদর্শ বিচ্যুতি সিগমা, এটা আমি লিখলাম খ প্রকল্প, এটারও স্কয়ার করব, প্লাস এখানে এখন যদি খেয়াল করেন এখানে কয়টা প্রকল্প আছে? দুইটা প্রকল্প, তাহলে এখানে আমরা লিখব 2, মানে দুইটা সিকিউরিটি আর কি। 2 লেখার পরে এরপর আমরা লিখব ডাব্লু ক ডাব্লু খ সিগমা ক সিগমা খ। এরপর আমরা লিখব কোরিলেশন সিও আর। এখানে যদি খেয়াল করেন এই কোরিলেশন এটা আপনার অঙ্কে দিয়ে দিবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখলাম কোরিলেশন, এটার মানে হচ্ছে হলো সহসম্বন্ধ, সহ, এটা আপনার অঙ্কে দেওয়া থাকবে। এখন আপনারা অনেকেই বলবেন যে স্যার এই যে সিগমা যেটা, এই যে সিগমা যেটা, এইটা তো আমরা এখানে নির্ণয় করা শিখছি, এই যে সিগমা, ওকে, এই দুটো তো আমাদের দেওয়া থাকবে বা আমাদের নির্ণয় করা নেওয়া যাবে, কিন্তু এই ডাব্লু যেটা, এই ডাব্লুটা আমরা কিভাবে বের করবো? কেমন? তো এই ডাব্লুটা বের করার একটা সূত্র আছে, সেই ডাব্লু মানে ওয়েট, এই ওয়েট বের করার সূত্রটা হচ্ছে হলো নিচে লিখবেন, আমি ছোট করে লিখছি, মোট মূলধন। এরপর আপনি এখানে লিখলেন ধরেন ক প্রকল্পের বিনিয়োগ। আপনি ওই যে আপনার কাছে 1 লক্ষ টাকা ছিল না, 1 লক্ষ টাকার অর্ধেক মানে 50,000 আপনি একটা ধরেন ক প্রকল্পে বিনিয়োগ করছেন, আর বাকি 50,000 টাকা আপনি খ প্রকল্পে বিনিয়োগ করছেন। তাহলে আপনি 50,000কে, আর মোট মূলধন কত ছিল? 1 লক্ষ টাকা। তাহলে 50,000কে যদি 1 লক্ষ দিয়ে ভাগ দেন তাহলে উত্তর আসবে কিন্তু এরকম একটা 0.5, 0.5। তো ওই 0.5ই হচ্ছে আপনার প্রকল্পের ভার, ওকে, ওয়েট আর কি। তো এইটা হচ্ছে গেল আমাদের পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও রিস্ক। এটা পরীক্ষায় তুলনামূলকভাবে এই আদর্শ বিচ্যুতির থেকেও কম আসে। তো মেইনলি যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে, আমি বারবার বলছি, সেটা হলো আদর্শ বিচ্যুতি। আশা করি প্রিয় বন্ধুরা এই যে নোটগুলো আমি লিখে দিছি এগুলো যদি আপনি একটু খাতায় তুলে রাখতে পারেন, ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি জাস্ট ক্লাসগুলো দেখেন। আমি একদম এনশিওর করছি প্রিয় বন্ধুরা আপনি অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের অঙ্ক পরীক্ষার হলে তো পাবেনই ইনশাল্লাহ, এবং আপনি অধ্যায়ের অঙ্ক একদম গ্যারান্টি মাস্ট আপনি পারবেন। তো পরবর্তী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।